আমি পশ্চিমবঙ্গের 2021-এর জিডিএস নিয়োগ নিয়ে দুটো ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে তোমরা প্রচুর কমেন্টস করেছো এবং নানা রকম জিজ্ঞাসা তোমাদের মধ্যে। আমি প্রথমেই দুঃখিত তোমাদের কাছে, কারণ আমি প্রত্যেককে রিপ্লাই করতে পারিনি। তার জন্য আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমরা যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মন দিয়ে দেখবে, না হলে হয়তো কার কখন কোন প্রশ্নের অ্যান্সার চলে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তখন ভাববে যে দাদা ঠিকঠাক জানে না বা উত্তর দেয়নি। আমি একটা কাগজে তোমাদের কমন প্রশ্নগুলো ঠিকঠাকভাবে তুলে ধরেছি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা প্রত্যেকে এর দ্বারা অনেকটাই উপকৃত হবে। তা চলো দেখে নিই আমাদের কোশ্চেনগুলো কী কী ছিল, তার উত্তর কী আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে পশ্চিমবঙ্গে জিডিএস কবে ফর্ম বেরোবে, পশ্চিমবঙ্গে জিডিএসের সাইকেল 3 ফর্ম কবে বেরোবে, এটা অনেকেই জিজ্ঞেস করেছো আমাকে। আমি তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি। মেনলি 2021-এর এপ্রিল মাসে, মানে বেশ কয়েক মাস আগে, বিহার সার্কেলের সঙ্গে একটা নোটিফিকেশান কিন্তু পশ্চিমবঙ্গের উল্লেখ ছিল। বলা হয়েছিল খুব তাড়াতাড়ি সাইকেল 3 ফর্মটা বেরোতে চলেছে। কিন্তু যেহেতু সাইকেল 2-র নিয়োগ পুরো কমপ্লিট হয়নি, কেন বললাম এই কথা, কারণ আমি দেখছি যে এখনও পুরো নিয়োগটা কমপ্লিট হয়নি। কিছু ছেলে মেয়ে যারা চাকরি ছেড়ে দিয়েছে বা অনেক দূর হয়েছে বলে চাকরি করতে আসছে না, তাদের জায়গাগুলোতে যারা ওয়েটিংয়ে ছিল তারা কিন্তু এখনও অফিসে জয়েন করছে, বিভিন্ন অফিসে, পোস্ট অফিসগুলোতে বা আরএমএস অফিসগুলোতে। ওই জন্য কিন্তু ফর্মটা একটু বেরোতে দেরি হচ্ছে। তাছাড়া করোনার কারণ তো একটু রয়েইছে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফর্মটা বেরোবে, খুব তাড়াতাড়ি, একটু হয়তো সময় লাগছে। তোমরা পরের কোশ্চেন করেছিলে যে দাদা আমার এই নম্বর আছে, আমি কি চান্স পাবো? এই নম্বর মানে ধরো কেউ বলেছিল 80%, কেউ 90%, বা কেউ 65%। দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আগে বেশ কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ সাইকেল 1 যখন নিয়োগটা হয়েছিল, ওটা 1 বছরের বেশি হয়ে গেল, প্রায় 1.5 বছর চাকরি হয়ে গেল ওদের। তখন কিন্তু এরকম রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কোনো কড়াকড়ি ছিল না। তাই সারা ভারতের যে কোনো স্টেটের যে কোনো ক্যান্ডিডেট যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে পারতো। সেই জন্য নম্বরটা অনেক বেশি নামতো। মানে ব্যাপারটা কীরকম, ধরো যে বিহার বোর্ড থেকে পড়াশোনা করে এসছে, সে কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ডের চেয়ে অনেক বেশি নম্বর নিয়ে আসছে মাধ্যমিকে। তাই জন্য পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে চাকরি পাওয়াটা একটু চাপ হয়ে যেত। কিন্তু হঠাৎ করে সাইকেল 2 থেকে নিয়মটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। যেহেতু এই নিয়মটা পাল্টে গেছে, তার জন্য এবার কিন্তু সুযোগ তোমাদের সামনে অনেকটাই বেশি। তাই আমি বলবো কার কি নম্বর আছে সেটা চিন্তা না করে ফর্মটা ফিল আপ করে দাও। যেহেতু বাইরের স্টেটের ছেলেমেয়েরা এখানে আসতে সেইভাবে পারছে না, তার জন্য কিন্তু নম্বরটা অনেকটাই কমবে। সুতরাং যার যা পার্সেন্টেজ আছে মনে হয় তোমরা কিন্তু ফিল আপ করে দেবে। নেক্সট প্রশ্ন করেছো আমাকে যে ওবিসি নিয়ম কেন্দ্র রাজ্য কি একই, আর ওবিসি এদের তাহলে কি হবে? দেখো, ওবিসি এ আর বি এই ভাগটা কিন্তু স্টেট গভর্নমেন্টের, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের। সেন্ট্রাল কিন্তু এরকম কোনো ওবিসি এ ওবিসি বি কিন্তু কোনো ভাগ করেনি। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু ওবিসি এ অন্তর্ভুক্ত হয়েছেন। সেন্ট্রাল কিন্তু এই ওবিসি এ ওবিসি বি যেহেতু আলাদা করেনি, তাই আগের নিয়ম বহাল রয়েছে। যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত আগের থেকেই রয়েছ তাদেরই শুধুমাত্র কিন্তু ওবিসির ফেসিলিটিটা সেন্ট্রালে রয়েছে। ওবিসি এ সার্টিফিকেট দিয়ে তোমরা যদি কেউ ফিল আপ করো, ভেরিফিকেশনের সময় তোমরা কিন্তু সব জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাবে, তোমাদের ওটা কিন্তু ক্যান্সেল হবে। নেক্সট, একজন লিখেছ যে 85%-এর নিচে নামে না জিডিএসের নিয়োগটা, এটা কি সঠিক? দেখো ভাই, আমি কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের এই কোশ্চেনের উত্তর দিলাম যে পার্সেন্টেজ যা হোক তোমরা কিন্তু ফিল আপ করে দাও, কারণ কেউ জানো না কোথায় কি নামবে কি নামবে না। ধরো কোনো একটা এলাকাতে একাধিক ছেলে মেয়ে 90%-এর উপর ফিল আপ করেছে, আবার কোনো একটা এলাকাতে কিছু ছেলে মেয়ে 85% বা 80%-এর কাছাকাছি নম্বর নিয়ে ফিল আপ করেছো। তাহলে কি হবে, ওই জন্যে তাহলে কাট অফটা বেশি নামবে, 90% বা 91 নেমে যাবে, কিন্তু এখানে কিন্তু অনেকটাই কম চলে আসবে। সুতরাং ফিল আপটা কিন্তু করে রাখো একটু বুদ্ধি খাটিয়ে। এরপর তোমরা আমার কাছে অফিসিয়াল ওয়েবসাইট জানতে চেয়েছো। দেখো, আমি ডেসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দেবো,
যেখান থেকে তোমরা ক্লিক করে সমস্ত খবরাখবর জানতে পারবে। আমি স্ক্রিনের নিচেও দিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটা, আরেকবার মুখেও বলে দিচ্ছি। দেখো এটা কি আছে, এটা হচ্ছে www.appost.in/GDS অনলাইন। তোমরা যদি www.appost.in দাও তাহলেই খুলে যাবে, কিন্তু যদি প্রবলেম হয় তোমরা স্ল্যাশ দিয়ে GDS অনলাইনটা দিয়ে ক্লিক করতে পারো, দেখবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। নেক্সট তোমরা জানতে চেয়েছো বয়সের ব্যাপারে কিভাবে ক্যালকুলেশন করবে। আচ্ছা দেখো, এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ কিন্তু বলতে পারছে না যতক্ষণ না ফর্ম বেরোচ্ছে। তাও মোটামুটি আমি যেটুকু খবর পেয়েছি তাতে জানা যাচ্ছে যে মোটামুটিভাবে 1/1/2021 এই পর্যন্ত যদি কারোর বয়স 18 বছর হয় বা 40 বছর, অর্থাৎ এই 1/1/2021 মধ্যে কারোর বয়স 18 বছরের পর্যন্ত হতে হবে বা 18+ হতে হবে, আর 40-এর কম হতে হবে, তাহলে সে কিন্তু ফিল আপ করতে পারবে। আর ওবিসি SC STদের কিন্তু বয়সের ছাড় আছে সেন্ট্রালের নিয়ম অনুসারে, এটা তোমরা সবাই জানো। নেক্সট আমাকে জানতে চেয়েছো কম্পিউটার সার্টিফিকেট নিয়ে। আচ্ছা দেখো, কম্পিউটার সার্টিফিকেটের যে ব্যাপারটা এখানে বলা থাকে যে সাধারণত 60 দিনের কোনো কোর্স, সার্টিফিকেট কোর্স করা থাকলেই হবে। এবার ঘটনা হচ্ছে, ধরো কেউ কোর্সটা চালু রেখেছো, তখন ফর্মটা বেরিয়েছে, তাহলে তোমরা কি করবে? দেখো তাদের কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে যারা কম্পিউটার কোর্সটা অলরেডি করে ফেলেছো কোনো একটা জায়গা থেকে, যুব বা ওই ধরনের কোনো একটা প্রতিষ্ঠান থেকে, তারা একটা 3 মাসের বা 2 মাসের একটা সার্টিফিকেট পেয়ে গেছো, সেই সার্টিফিকেটটা সাবমিট করে দেবে। আর যারা কোর্সটা করছো কিন্তু সার্টিফিকেট এখনও হাতে পাওনি, কোর্স চালু রয়েছে, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। যখন তোমাদের ভেরিফিকেশান হবে তখন তোমরা অবশ্যই সার্টিফিকেটটা দেখাবে, তাহলেই হবে। নেক্সট তোমরা জানতে চেয়েছো কি, দেখো GDS কি এক্সাম দিতে হয়? না, GDS কোনো এক্সামের মাধ্যমে হয় না, সাধারণত মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে GDS নিয়োগটা হয়। এরপর তুমি যখন GDS হয়ে যাবে, তারপর যখন ডিপার্টমেন্টাল এক্সামগুলো হবে তখন তোমাকে এক্সামের মাধ্যমে উপরের পোস্টগুলোতে পৌঁছাতে হবে। নেক্সট জিজ্ঞেস করেছো একজন যে দাদা আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমার বাংলা ছিল না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদের কি হবে? দেখো, যারা ইংলিশ মিডিয়ামে পড়তে, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল না, তারা কি করবে? আমি আগেই বলেছিলাম যে আমাদের টোটাল ইন্ডিয়াতে 23টা সার্কেল আছে, পোস্টাল সার্কেল, যার মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কি পড়ছে সেটা আমাদের জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই, তার সাথে সাথে সিকিম আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই নিয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এবার কোন এলাকায় কি আমাকে একটু জানিয়ে দিই আমি। দেখো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের থেকে ফিল আপ করো আদার দ্যান দার্জিলিং পোস্টাল ডিভিশন, তাহলে তোমার কিন্তু বাংলা মাস্ট, বাংলা থাকতেই হবে। এবার তুমি যদি দার্জিলিংয়ের পোস্টাল ডিভিশন থেকে ফিল আপ করো, তাহলে তোমাকে নেপালি বা বাংলা থাকতে হবে। তুমি যদি গোর্খাল্যান্ডের আন্ডারের কোনো পোস্ট অফিসের গিয়ে ফিল আপ করো ওখানে চাকরি করার জন্য, তাহলে তোমাকে কিন্তু নেপালি থাকতেই হবে। তুমি যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ফিল আপ করো বা ওখানে চাকরি করতে চাও, তাহলে তোমাকে হিন্দি বা ইংলিশ থাকতে হবে। তুমি যদি সিকিম থেকে ফিল আপ করো, তাহলে তোমাকে নেপালি বা ইংলিশ থাকলেই হবে। যদি তুমি পশ্চিমবঙ্গ থেকে ফিল আপ করো, আবার বলছি, তোমাকে কিন্তু বাংলা মাস্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতেই হবে, নাহলে তুমি কিন্তু ফিল আপ করতে পারবে না। নেক্সট প্রশ্ন তোমরা আমাকে যেটা করেছো, সেটা একজন আমাকে জিজ্ঞেস করেছে, দাদা কলকাতায় কীভাবে পোস্টিং পাবো? দেখো ভাই, কলকাতায় পোস্টিং পেতে হলে তোমাকে কলকাতার পোস্ট অফিস বা RMS অফিসগুলোতে ফিল আপ করতে হবে। তুমি যদি ওখানে যদি নিয়োগ পাও, তাহলে তুমি কলকাতায় পোস্টিং পাবে। একজন জিজ্ঞেস করেছো যে দাদা আমার কোনো কম্পিউটার সার্টিফিকেট নেই, আমি কোনো কম্পিউটার কোর্স করিনি, কিন্তু আমার 11-12-এ কম্পিউটার ছিল, তাহলে কি হবে? তাহলে তুমি কিন্তু বিন্দাস থাকো, এই ফর্মটা তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। আর একজন সেম কোশ্চেন জিজ্ঞেস করেছো যে আমার 11-12-এও ছিল না, তাহলে আমি কি করব? আমি বিটেক করছি। হ্যাঁ ভাই, তুমিও কিন্তু ফিল আপ করতে পারবে, কারণ তুমি লাইফে মানে অর্থাৎ কলেজে হোক, ইউনিভার্সিটি হোক, 11-12 হোক, যে কোনো সময় তুমি কম্পিউটার একটু পড়া হলেই হবে। যেহেতু 2 মাসের সার্টিফিকেট কোর্স, তাই তোমাদের মোটামুটি যদি কোনো একটা সেমিস্টারে বা 11-12 যে কোনো সময় যদি তোমাদের কম্পিউটার সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। একজন খুব একটা ভালো কোশ্চেন করেছে, সে বলেছে যে দাদা একাধিক ফর্ম কি আমি ফিল আপ করতে পারবো? এটা সবার জন্য আমি বলছি। যখন অফলাইনে ফিল আপ হতো তখন কিন্তু অনেকেই একাধিক ফিল আপ করে দিত, যেহেতু অনলাইনে ফিল আপ শুরু হয়েছে তাই কিন্তু একাধিক ফিল আপ করার দরকার নেই, ওখান থেকে একটা ব্যবস্থা করা হয়েছে। সেটা কি, যখন তুমি একবার পাসওয়ার্ড দিয়ে ফিল আপ করবে, তখন তুমি
5টা জায়গা পছন্দ করতে পারবে। ধরো তুমি তোমার পছন্দ মতো, তুমি ধরো বর্ধমানে থাকো, তাহলে তুমি বর্ধমান এর কাছে পিঠে 5টা জায়গা ফিল আপ করবে। তোমার মনে হলো যে এখানে আমি নাও পেতে পারি, আমার নম্বর একটু কম আছে, তাহলে তুমি আবার 100 টাকা জমা দেবে, দিয়ে 100 টাকা দিয়ে তোমার ওই আইডি পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু আবার 5টা জায়গা চুজ করতে পারবে। এইভাবে সর্বোচ্চ তুমি 20টা জায়গা চুজ করতে পারবে তোমার পছন্দ মতন। সেই 20টা জায়গার মধ্যে তুমি একটা যে কোনো জায়গাতে নিয়োগ পেতে পারো। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট, একজন আমাকে জিজ্ঞেস করেছো, একজন না বেশ কয়েকজন, যে দাদা 1 লাখ টাকা নাকি জমা দিতে হয়। দেখো 1 লাখ টাকা জমা দেওয়ার কেসটা আমি বলি। এটা হচ্ছে তুমি ধরো চাকরি পেলে, চাকরি পাওয়ার পর সিকিউরিটি মানি হিসাবে তোমার কাছ থেকে 2500 টাকা কিন্তু বন্ডে 1 লাখ টাকার বন্ডে জমা করতে হবে। কিন্তু 1 লাখ টাকা তোমাকে জমা করতে হবে না, 2500 টাকা জমা করলেই হবে। ব্যাপারটা কীরকম? ধরো তুমি চাকরি করতে করতে কোনো লস কেসে ফেসে গেলে বা তোমার দ্বারা অফিসের কোনো ক্ষতি হলো, তাহলে অফিস সর্বোচ্চ তোমার জন্য 1 লাখ টাকা ওরা বহন করবে সেই ক্ষতিপূরণ হিসাবে, এবং বাকি টাকা যা সেটা তোমাকে দিতে হবে। তাহলে তোমার কাছে 1 লাখ টাকা জমা দিতে হচ্ছে না, তোমাকে 2500 টাকা জমা দিতে হবে, বন্ডে জমা দিতে হবে, সেটা 1 লাখ টাকার বন্ডে। আশা করি এটাও বোঝা গেছে। নেক্সট, একজন বলেছেন যে ইডব্লিউএসদের কি কোনো ছাড় আছে? দেখো এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই, অর্থাৎ আর্থিকভাবে যারা পিছিয়ে আছো তাদের কিন্তু কোনো ছাড় নেই। একজন জিজ্ঞেস করেছো, একজন না বেশ কয়েকজন, যে আরএমএস সম্বন্ধে যদি কিছু বলেন। দেখো আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে মেল সার্ভিস। শুনতে কিন্তু মনে হচ্ছে না যে রেলের সঙ্গে কানেক্ট, তারা রেলের সার্ভিস না, এটা কিন্তু পোস্টাল ডিপার্টমেন্টের সার্ভিস। ব্যাপারটা কীরকম? আরএমএস অফিসগুলো সব স্টেশন কেন্দ্রিক হয়। এবার দেখবে যে সমস্ত ট্রেনগুলোর নামের পাশে মেল যুক্ত আছে, যেমন ধরো কালকা মেল, ফলকনামা মেল, মুম্বাই মেল, এই সমস্ত মেলগুলোতে জানবে তাহলে পোস্টাল ডিপার্টমেন্টের জিনিসপত্র আসে। স্পিড পোস্ট থেকে শুরু করে, পার্সেল থেকে শুরু করে আরও অনেক জিনিসপত্র। এবার কি করতে হয়? তুমি ধরো কোনো আরএমএসে চাকরি পেলে, তাহলে একটা নির্দিষ্ট টাইমে যখন ট্রেন স্টেশনে আসবে তখন পোস্টালের মালগুলো তোমাকে কিন্তু ওখান থেকে নিয়ে আসতে হবে। তো তুমি একা না, তোমার সঙ্গে আরও যারা থাকবে, যে সমস্ত মেলম্যান, জিডিএস আরও যারা থাকবে, নিয়ে এসে অফিসে কিন্তু ঢোকাতে হবে। তুমি যে অফিসটা, স্টেশনের কাছে যে অফিসটায় তুমি এই মালগুলো ঢোকালে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে টিএমও, অর্থাৎ ট্রানজিট মেল অফিস। এখানে কিন্তু কোনো রকমভাবে ওই সমস্ত জিনিসপত্রের কাটাছেঁড়া হবে না। সেইখান থেকে কি হবে, শুধুমাত্র রিসিভ করবে, মালগুলো রিসিভ করে আবার ডিসপ্যাচ করে দেবে অন্য অফিসে। তার কাছে পিঠে যে সমস্ত তোমার হেড রেকর্ড অফিস আছে, সেই সমস্ত অফিসগুলোতে এই মালগুলো চলে যাবে। কিন্তু কোনো কারণবশত যদি সেই পার্সেলের লেবেল ছিঁড়ে যায় বা লেবেল ভিজে গিয়ে নষ্ট হয়ে যায়, তাহলে শুধুমাত্র এসে, অর্থাৎ যারা সর্টিং অ্যাসিস্ট্যান্ট আছে, তারা সেই কাগজগুলো একটু চেঞ্জ করে দেবে, এই পর্যন্ত। কিন্তু সেই ব্যাগ খুলে কাটাছেঁড়া করতে পারবে না। এটাই হচ্ছে ট্রানজিট মেল অফিসের বৈশিষ্ট্য। আর এখানে তুমি আরও কয়েকটা শব্দের সঙ্গে পরিচিত হবে, সেটা হচ্ছে এমটিএস, জিডিএসের উপরে তারা হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। এরপরে আছে এসএ, অর্থাৎ সর্টিং অ্যাসিস্ট্যান্ট। তারপরে আছে পিআই, প্ল্যাটফর্ম ইন্সপেক্টর। তারপরে আছেন এএস, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। এই সমস্ত নামের সঙ্গে তোমরা কিন্তু পরিচিত হবে। তোমরা যদি অল্প বয়সে এই চাকরিটা পেয়ে যাও, আস্তে আস্তে তোমরাও কিন্তু খুব উপরের দিকে উঠে ভালো পোস্টে উঠে যাবে, তখন সবই জানতে পারবে। তাহলে আশা করি আরএমএস সম্বন্ধে বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমাকে অনেকেই করেছো, সেটা হচ্ছে কোথায় ফিল আপ করলে সুযোগ বেশি, পোস্ট অফিস না আরএমএস? এটা কিন্তু অনেকের কোশ্চেন। আমি একটা কথা বলি, যাদের নম্বর একটু বেশি আছে, 90%-এর উপর, তারা তাদের পছন্দ মতো ফিল আপ করবে। পোস্ট অফিসগুলোতে ফিল আপ করলেও তোমরা কিন্তু পাবে। যাদের নম্বর একটু কম আছে, তারা সিট দেখবে কোথায় বেশি আছে। সবসময় আরএমএসে সিট কিন্তু বেশি হয়। তোমরা কিন্তু চোখ বন্ধ করে যদি বাড়ি থেকে একটু দূরে চাকরি করতে চাও, তাহলে কিন্তু আরএমএসগুলোতে ফিল আপ করতে পারো, তাহলে সুযোগ কিন্তু একটু বেশি হয়। কারণ একটা আরএমএসে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট বলেছো একজন, যে চাকরিটা কি পার্মানেন্ট নাকি তাড়িয়ে দেবে? বাহ, এটা খুব ভালো কোশ্চেন। দেখো, তুমি যদি জিডিএস হিসেবে নিয়োগ পাও, তারপর তুমি যদি ভাবো না আমি সারা জীবন জিডিএসই থাকবো, তাহলে তুমি 65 বছর পর্যন্ত চাকরি করতে পারবে, যদি না তুমি অফিসে কোনো চুরি চামারি করো। তুমি যদি চুরি করো, তাহলে তোমাকে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। তুমি যদি চুরি না করো, কারোর ক্ষমতা নেই তোমাকে চাকরির থেকে তাড়ানোর। তাহলে এই চাকরিটা এবার বোঝো যে পার্মানেন্ট নাকি পার্মানেন্ট না। তারপরে দেখো, একজন জিজ্ঞেস করেছো যে দাদা চাকরিটা কি কাছে হবে না দূরে হবে?
দেখো ভাই, যে আমাকে এই প্রশ্নটা করছো, তুমি যখন ফিল আপ করবে তোমাকে 20টা জায়গা চুজ করতে পারবে। তুমি যদি ভাবো যে না, তুমি ধরো জেনারেল ক্যান্ডিডেট একজনের ছেলে বা ওবিসি ক্যান্ডিডেট একজন ছেলে, শুধুমাত্র তোমাদের এই ওবিসি আর জেনারেল ক্যান্ডিডেট ছেলেদেরই 100 টাকা করে লাগে, বাকিদের টাকা লাগে না। ধরো তুমি জেনারেল একজন ছেলে, তুমি ফিল আপ করছো, তুমি 5টা জায়গা চুজ করছো তোমার পছন্দ মতন। তোমার মনে হলো যে না, আমি আর বেশি টাকা খরচ করবো না, তাহলে তুমি 5টার মধ্যে পেতেও পারো, নাও পেতে পারো। তুমি যদি মনে করো না, আমি সর্বোচ্চ 500 টাকা দিয়ে ফিল আপ করবো, তাহলে তুমি 20টা জায়গা পছন্দ করতে পারবে। তুমি তার মধ্যে তোমার যদি কাছে হয়ে যায় তো ভালো, কাছে হয়ে গেল। এবার যদি তুমি 20টা জায়গার মধ্যে তোমার একদম শেষ প্রান্তে 20 নম্বরে গিয়ে তুমি যদি পাও, তাহলে তোমার একটু দূরেই হবে ভাই। নেক্সট, স্যালারি কিভাবে বাড়ে, ফেসিলিটি কি? স্যালারি কিভাবে বাড়ে, ঠিক। আচ্ছা, আরেকজন একই সঙ্গে জিজ্ঞেস করেছো যে শুরুতে স্যালারি কত। দেখো ভাই, একদম সত্যি একটা কথা বলি, পোস্ট অফিস RMS এখানে BPM, ABPM আর GDS এইভাবে নিয়োগ হয়। হ্যাঁ, BPMটা কি? ব্রাঞ্চ পোস্টমাস্টার। ABPMটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর GDSটা তো জানো, গ্রামীণ ডাক সেবক। এখানে তোমার TRCA, হ্যাঁ, মানে তোমার টাইম ধরে তোমার স্কেল ঠিক হয় কত মাইনে তুমি পাবে। যারা ধরো BPM, গ্রামীণ পোস্ট অফিসগুলোতে বা পোস্ট অফিসগুলোতে চাকরি করবে BPM এর, তারা যদি 4 ঘন্টা চাকরি করো, তাহলে তোমাদের যে শুরুটা মানে বেসিক বলতে পারো, এটা কত হবে? 12,000 টাকা। আর যদি BPM যারা নিয়োগ হবে, যারা পাবে BPM এ, তারা যদি 5 ঘন্টা ডিউটি করো, তাহলে তোমাদের কিন্তু শুরুতে 14,500 টাকা, এটা বেসিক। এর সঙ্গে কিন্তু তোমাদের যা সরকার সেন্ট্রাল যা ডিএ দেবে, সেই ডিএ কিন্তু অ্যাড হবে। এবার ABPM আর GDS যারা 4 ঘন্টা ডিউটি করবে, তাদের 10,000 টাকা স্যালারি বেসিকটা, আর যারা 5 ঘন্টা ডিউটি করবে তাদের 12,000 টাকা, প্লাস তোমরা কিন্তু টোটাল ডিএটা তোমাদের এর সঙ্গে যোগ হবে। তাহলে মাইনেটা কত তোমরা নিজেরাই হিসাব করতে পারছো। আর একজন জিজ্ঞেস করেছো, একজন না অনেকেই জিজ্ঞেস করেছো, দাদা তোমার ফোন নম্বরটা কি পাওয়া যাবে? দেখো ভাই, আমি সত্যি কথা, খুব আমি ব্যস্ত মানুষ। কারণ হচ্ছে আমাকে অফিসে 8 ঘন্টা ডিউটি করতে হয়, আমার বাড়িতে পড়ানোর ব্যাচ থাকে, আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত টিউশন করি, প্লাস আমি চাকরির ব্যাচ পড়াই। তার সাথে সাথে আমি দুটো তোমার স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যুক্ত আছি, যেখানে আমি অনলাইনে ওদেরকে সাহায্য করি, পড়াই। বুঝতেই পারছো, সবাইকে যদি আমি আমার নম্বর দিই, তাহলে কে কখন ফোন করবে আমার সত্যি খুব ডিস্টার্ব হবে। তার চেয়ে তোমরা এক কাজ করবে, তোমরা কমেন্ট যখন করবে তখন আমাকে ফোন নম্বরটা দিয়ে রাখবে। হ্যাঁ, আমি ঠিক সময় করে তোমাদেরকে অবশ্যই ফোন করে নেবো, কথা দিচ্ছি। লাস্ট কোশ্চেন যেটা করেছো, আমি ইচ্ছাকৃতভাবে লাস্টে রেখেছি এই কথাটা। একজন লিখেছো যে দাদা আমি জবটা করি, আমি স্যাটিসফাইড না, জব স্যাটিসফ্যাকশান নেই। দেখো ভাই, বর্তমান পৃথিবীতে সবার খুব টাকার দরকার। কেন দরকার? বাড়ির প্রত্যেক মানুষের প্রতি তোমার একটা দায় বা দায়বদ্ধতা থাকে, কারণ যেহেতু তারা তোমাকে মানুষ করেছে, তুমি কিন্তু সেই দায়িত্ব কিন্তু এড়িয়ে যেতে পারো না। আমি জানি যে আমরা মন থেকে চাইলেই সব জিনিস কিন্তু পাই না, আমাদের ভালো লাগার জিনিসটা আমরা অনেক সময় পেয়ে উঠি না। তাহলে কি আমরা পিছিয়ে যাব? তাহলে কি আমরা থেমে যাব? আমাদের তো কিছু একটা করতে হবে। আমি একটা উদাহরণ দিই, ধরো SSC চাকরিটা, মানে স্কুল সার্ভিসের স্কুল টিচার যে চাকরিটা, ওটা কিন্তু আমাদের সবার কাছে একটা স্বপ্ন। কিন্তু 2012 পর সেইভাবে কি নিয়োগ হয়েছে? তোমরা তো নিজেরাই বুঝতে পারছো কী পরিস্থিতি, কেসে চারিদিকে আটকে যাচ্ছে, ভালো ভালো ছেলে মেয়ে আটকে রয়েছে। এবার শুধুমাত্র ওই চাকরিটা নিয়েই যদি আমরা থেমে যাই, তাহলে আমাদের জীবন কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে ভাই। তার জন্য আমাদের পাশে একটা সাবস্টিটিউট কিন্তু রাখতে হবে, যাতে আমরা খেয়ে পড়ে অন্তত বাঁচে থাকি। সবসময় শান্তি খুঁজতে গেলে কিন্তু চলবে না, কাজের মধ্যে আমাদেরকে শান্তি খুঁজে নিতে হবে। আমি জানি অফিসে কিন্তু বিশাল চাপ, কাজের চাপ, বস যারা রয়েছেন বা অফিসার যারা রয়েছেন তাদের নানা রকম কথাবার্তা শুনতে হয়, কিন্তু কিছু করার নেই ভাই, মানি তোমাকে নিতেই হবে। একটা কথা মাথায় রাখবে যে অফিসের জন্য তুমি, তোমার জন্য অফিস না। তুমি যদি এই কথাটা ঠিকঠাক মানিয়ে নিতে পারো, তাহলে দেখবে আর কোনো চিন্তা নেই। আর লাস্ট কথা, এর পরেও যদি তোমাদের মনে হয় যে দাদা ঠিকঠাক বলেনি, তাহলে তোমরা কিন্তু একটু বাইরে মিলিয়ে নিও আমি কথাগুলো ঠিক বললাম কিনা, যা যা বলেছি। আর যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে, লাইক করবে, বন্ধুদেরকে জানাতে সাহায্য করবে। ফর্মটা যখন বেরোবে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আপডেট দেবো, দরকার হলে আমি পুরো ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দেবো। আশা করি সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদেরকে এইভাবে পাশে থেকে সাহায্য করব, কথা দিচ্ছি।